আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। শিক্ষার্থী ও শিক্ষক লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10:30টার দিকে শিক্ষার্থীরা এই অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আরও কঠোর আন্দোলন করা হবে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবিতে সারা দেশে সরকারি কলেজে কর্মবিরতি পালন করছে শিক্ষকরা। গতকালকে আমাদের শিক্ষকদের গায়ে এবং আমাদের ইন্টারমিডিয়েটের গায়ে অনার্সের কিছু শিক্ষার্থী নামক সন্ত্রাসী অতর্কিতভাবে হামলা করেছে। এই হামলার প্রতিবাদে এবং আমাদের শিক্ষকদের গায়ে কেন হাত দেওয়া হলো, এই প্রতিবাদে আজকে আমরা এই জায়গায় আন্দোলন করছি। কিন্তু কালকে যে ন্যাক্কারজনক হামলা হলো তার জন্যই আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে ঢাকা কলেজে রয়েছেন সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। রহিম, সড়ক অবরোধের পরিস্থিতি কি দেখছেন এবং সেই সাথে সরকারি শিক্ষকদের কর্মবিরতি সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি মারফি, সকাল 11টার পরে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আশপাশের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছিলেন, যেটি গতকালকে কিন্তু অনার্সের শিক্ষার্থী দ্বারা কয়েকজন শিক্ষক লাঞ্ছিতের ঘটনা এবং সেন্ট্রাল ইউনিভার্সিটিকে যে গঠন করা হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা এই কর্মসূচি পালন করেছে। এবং গতকালকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় কিন্তু শিক্ষকরা সারা দেশে একই সাথে কর্মবিরতি পালন করছে। এর সাথে আরেকটি পাশে আমরা যেটি দেখতে পেয়েছি, ঢাকা কলেজে কিন্তু ইন্টারমিডিয়েটের পাশাপাশি অনার্সের শিক্ষার্থীরা কিন্তু আরেক পাশে আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা তাদের কর্মসূচি পালন করছে। তবে আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে ইন্টারমিডিয়েটের শিক্ষার্থীদের যে চাওয়া সেটি কিন্তু সেটি যে ঢাকা কলেজ এবং ইন্টারমিডিয়েট কলেজগুলোর যে স্বাতন্ত্র্যটা সেটি যাতে বজায় রাখে সেটি তাদের চাওয়া। এবং এছাড়াও কিন্তু তারা যেটি বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যেই 7 কলেজ ছিল সেটি কিন্তু 2031 সাল পর্যন্ত তাদের এই দায়বদ্ধতা থাকার কথা রয়েছে। এই জায়গা থেকে তারা যেমনটি জানিয়েছেন যে সেন্ট্রাল ইউনিভার্সিটি হলে ইন্টারমিডিয়েটের স্বাতন্ত্র্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়ে যায় এবং এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এখনও কনফার্ম করে কোনো কিছু বলে নাই, যার দরুন কিন্তু তারা এটি নিয়ে সন্দিহান রয়েছে। এই জন্য তারা গতকালকে কিন্তু একটি পক্ষ শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা উপদেষ্টাদের সঙ্গেও মিটিং করেছেন এবং তারা চান যে এটি স্পষ্ট করে তাদেরকে জানানো হোক। তো এখন পর্যন্ত শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন এবং শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় থেকে এসে তারা ঢাকা কলেজের মধ্যে অবস্থান করছেন। তো এই ছিল। জি, ধন্যবাদ আপনাকে। কাল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকসুর ভোট গ্রহণ। এর মধ্যে ব্যালট বাক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ চলছে। সকাল থেকে এই উপকরণ বিতরণ করা হয়। এর আগে সোমবার রাত 12টায় প্রার্থীদের প্রচার শেষ হয়েছে। শেষ মুহূর্তে প্রার্থীরা বিভিন্ন হলে হলে গিয়ে গণসংযোগ করেন। এই নির্বাচনে 12টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি প্যানেল থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জানাবেন যে নির্বাচন কমিশনের প্রস্তুতি কি এবং ক্যাম্পাসের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? বলেছেন দীর্ঘ 3 যুগ পর আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হতে, সেই জন্য কিন্তু আসলে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু একটা উৎসবের আমেজ বিরাজ করতে। বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে এই আনন্দের অংশীদার হতে যাচ্ছেন। তারা নিজেরাই বললো আসলে তাদের শিক্ষা জীবনের ক্ষেত্রে হয়তো এইরকম ভোট আর দেওয়ার সুযোগ পাবে কিনা সেটা কিন্তু জানে না তারা। এবং একই সাথে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু আসলে গতকাল রাত 12টা পর্যন্ত কিন্তু প্রচারণা চালিয়েছেন। বিশেষ করে যারা হোস্টেলে ছিল তাদের রুমে গিয়েছেন এবং একই সাথে আশেপাশে যেই গ্রামগুলোতে শিক্ষার্থীরা আবাসিক বাসা নিয়ে থাকে সেখানেও প্রার্থীরা গিয়েছেন এবং প্রত্যেকে কিন্তু তাদেরকে ভোট দেওয়ার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং সাধারণ শিক্ষার্থীরা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো যারা সমাধান করতে পারবেন তাদেরকে তারা ভোট দেবেন। ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সকাল 11টা থেকে বিভিন্ন কেন্দ্রে ব্যালট বাক্স পাঠানো হচ্ছে এবং একই সাথে বাইরে যে সিসিটিভি LED স্ক্রিনগুলো লাগানো হয়েছে এবং সিসিটিভি ক্যামেরাগুলো লাগানো হয়েছে সেগুলো পরীক্ষা নিরীক্ষা
যাচাই বাছাই করা চলছে। এক কথা যদি বলতে পারি আসলে নির্বাচন কমিশনার সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছেন। একজন সাধারণ শিক্ষার্থী 40টা ভোট দিবেন, চাকসু নির্বাচনের জন্য 26টা এবং হল সংসদের জন্য 14টা। সব মিলিয়ে আসলে একজন শিক্ষার্থী কিংবা একজন সাধারণ শিক্ষার্থী 10 মিনিট সময় পাবেন, প্রতিটি ভোট দেওয়ার জন্য আসলে 20 সেকেন্ড করে সময় পাবেন। সেই হিসেবে সাধারণ শিক্ষার্থীরা আসলে আগেভাগে চিন্তা ভাবনা করছেন কাকে ভোট দিবেন না দিবেন। তবে সামগ্রিকভাবে যদি বিচার বিশ্লেষণ করি, এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একটা উৎসবের আমেজে মিলিত হয়েছে এবং প্রত্যেকে কিন্তু খুবই খুশি হয়েছেন। হাবিবা, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়ে সর্বশেষ সংবাদ। জি, ধন্যবাদ আপনাকে। এদিকে শেষ মুহূর্তের প্রচারে জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের। সকাল থেকে প্রার্থীরা দল বেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটছেন, কৌশল বিনিময়ের পাশাপাশি হাতে তুলে দিচ্ছেন লিফলেট ও ইশতেহার। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী আজ রাত 12টা পর্যন্ত প্রচার করতে পারবেন প্রার্থীরা। দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনে 23টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। ছাত্রদল ও সমর্থিত সহ মোট 11টি প্যানেল ঘোষণা করা হয়েছে। রাকসু সিনেট নির্বাচনে মোট ভোটার 28,901 জন। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এবারে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, জানাবেন যে শেষ দিনের প্রচারে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জবাবে ভোটাররা কি বলছেন? হাবিবা, আপনি জানেন যে আজকে কিন্তু রাকসু নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন। সকাল থেকেই পরিবহন মার্কেট সহ অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে প্রত্যেকটি জায়গায় আসলে প্রার্থী এবং যারা ভোটার রয়েছেন তাদের পদচারণায় মুখর অবস্থায় রয়েছে। এবং আমি রয়েছি পরিবহন মার্কেটে, আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু অনেক প্রার্থী এবং ভোটার কিন্তু এখানে সমাগম আমরা লক্ষ্য করছি এবং প্রার্থীরা এখানে আসছেন এবং তারা কিন্তু নানান যে প্রতিশ্রুতি তাদের সেটি তারা আসলে দিচ্ছেন। এছাড়াও তারা বলছেন যে যারা নির্বাচিত হবেন তারা ছাত্রদের যে অধিকার সেটি নিয়ে আসলে কাজ করবে। পাশাপাশি তারা বলছেন যে যে সমস্ত ক্যাম্পাসের সমস্যাগুলি রয়েছে সেগুলো তারা নিরসন বা সেগুলো নিয়ে আসলে কাজ করবেন। এছাড়াও আপনি জানেন যে আজকে যেহেতু রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচার প্রচারণা চালাতে পারবেন, এই কারণে কিন্তু এখন যেহেতু আসলে ক্লাস এবং অন্যান্য যে সমস্ত ক্লাস পরীক্ষাগুলি চলমান রয়েছে, এর পরবর্তী যে সময়টুকু আসলে শিক্ষার্থীদের কাছ থেকে প্রার্থীরা বের করছেন এবং তাদের কাছে যাচ্ছেন। এরপরই আসলে বিকেল বা সন্ধ্যা নাগাদ তারা যে অনাবাসিক যেগুলো শিক্ষার্থী রয়েছেন তাদের সেখানে যাবেন, তাদের সেখানে গিয়ে তাদের কাছে আসলে প্রচার প্রচারণা চালাবেন। এবং গতকালকেও কিন্তু আমরা দেখেছিলাম যে রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমরা দেখেছিলাম যে প্রশাসনের সাথে কিন্তু একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে কিন্তু আমরা সর্বশেষ যে বিষয়টি জেনেছিলাম যে নিরাপত্তা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। আপাতত বলা যায় যে জমজমাট অবস্থা বিরাজ করছে রাকসু নির্বাচনকে ঘিরে। তো এই ছিল হাবিবা আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। জি, ধন্যবাদ আপনাকে। ভোজ্য তেলের দাম বাড়ায় ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা। সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েলস রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তি দিয়ে তেলের দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর থেকে বিপাকে ক্রেতারা। তবে সব খুচরা বাজারে এর প্রভাব এখনও পড়েনি। বোতলজাত সয়াবিন তেল 6 টাকা এবং পাম তেল প্রতি লিটারে 13 টাকা বাড়ানো হয়েছে, আর খোলা সয়াবিন লিটারে বেড়েছে 8 টাকা। ব্যবসায়ীরা বলছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হয়েছে। ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 195 টাকায়। এতদিন ঘোষিত দাম ছিল 189 টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে 177 টাকায়, এর দাম ছিল 169 টাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৌলভীবাজারে রয়েছেন সহকর্মী সাদিয়া কানিজ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাদিয়া, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বৃদ্ধির কারণ কি বলছেন বিক্রেতারা, জানাবেন। হাবিবা, স্বাভাবিকভাবেই কোনো পণ্যের দাম বাড়লে ক্রেতাদের মধ্যে এক প্রকার অসন্তোষ দেখা দেয়, কারণ মানুষের কিন্তু
ব্যয় বাড়লেও আসলে আয়ের সাথে সামঞ্জস্য করতে পারছেন না তারা। আয় ব্যয়ের সামঞ্জস্য হচ্ছে না একেবারেই, কারণ মানুষের ভোগ্য যেসব পণ্য সেগুলোর দাম বাড়লেও মানুষের আয় কিন্তু সেভাবে বাড়েনি। সে কারণেই ক্রেতাদের মধ্যে কিন্তু এক ধরনের অসন্তোষ দেখা দিয়েছে এই ভোজ্য তেলের দাম বৃদ্ধির যে ঘোষণা সেটির পর থেকে। আমরা এখন রাজধানীর মৌলভীবাজারে রয়েছে, এখানে আমরা ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা স্বাভাবিকভাবেই তাদের অসন্তোষ প্রকাশ করেছে এবং বিক্রেতারাও বলছে কিন্তু এই দাম বৃদ্ধির ফলে তাদের মধ্যেও এক ধরনের প্রভাব পড়বে, কারণ বেচা বিক্রি কিছুটা কমে যাবে। যেহেতু এর আগেও দফায় দফায় দাম বাড়ানো হয়েছে, তখনও কিন্তু আসলে বেচা বিক্রিতে ভাটা পড়েছিল। এবারও সেই ধরনের আশঙ্কাই তারা করছেন এবং ক্রেতা যারা আছেন তারা বলছেন যে তাদের উপরে এক ধরনের চাপিয়ে দেওয়ার বিষয় তৈরি হয়েছে। আর আপনি জানেন যে সয়াবিন যে লিটার প্রতি এবং যেসব বোতল যাচ্ছে সেটি কিন্তু 6 টাকা বেড়েছে লিটার প্রতি, আর পাম অয়েল বেড়েছে 13 টাকা। এখন যদিও বাজারগুলোতে আসলে এখন পর্যন্ত প্রভাব পড়েনি, খুচরা বাজারের যেসব বিক্রেতা আছেন তারা বলছেন যে এখন পর্যন্ত নতুন দামের যে তেলগুলো সেগুলো বাজারে এখনো ঢোকেনি এবং তাদের কাছে এখন পর্যন্ত দাম বৃদ্ধির যে নির্দেশনা সেটি এখন পর্যন্ত দেওয়া হয়নি। হয়তোবা নতুন তেল আগামীকাল থেকে ঢুকবে বাজারে এবং তারপর থেকেই কিন্তু তারা যে বাড়তি দাম থেকেই কিন্তু তারা। জি সাদিয়া, ধন্যবাদ আপনাকে। অনলাইনে জামিন নেওয়ার ব্যবস্থা চালু করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়, এমনটাই মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ UNDP আয়োজিত নতুন আইনজীবীদের ইন্টার্নশিপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, জামিনপ্রাপ্ত ব্যক্তিদের জামিন পাওয়ার আগে 12টি ধাপ অতিক্রম করতে হয়, অনেক ধাপে টাকাও দিতে হয়। তাই অভিযুক্তদের ভোগান্তি কমাতে ও দ্রুত সেবা পেতে এই সেবা চালু করা হচ্ছে। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বরিশাল শহরের সদর রোড এলাকার নিজ বাসা থেকে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমান। এদিকে হবিগঞ্জের যশের আন্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন নামে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, ঘাতক বড় ভাই রনি মিয়া মাদক আসক্ত। তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে রনি চাপাতি দিয়ে মনিরকে এলোপাথারি আঘাত করে, পরে সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যান তিনি। নোয়াখালীর বেগমগঞ্জের লক্ষ্মীপুরে বাসের গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে 4 জন আহত হয়েছেন। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি বাস ক্ষতিগ্রস্ত হয়। সোমবার রাতে উপজেলার কেন্দুরবাগ মিম সিএনজি ফিলিং স্টেশনে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুরের আজাদ পরিবহনের একটি বাস ফিলিং স্টেশন থেকে গ্যাস নেয়ার সময় হঠাৎ সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে অটোরিকশা চালক সহ 4 জন আহত হয়। দর্শক, এই মুহূর্তে জামায়াতের নায়েবে আমির সরাসরি বক্তব্য রাখছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। আপনি আগে টেস্ট করে ঠিক করে ফেলা ঠিক হবে না? পুলিশ আপনাকে কোঅপারেট করে কিনা, সিভিল অ্যাডমিশন কোঅপারেট করে কিনা, ওরা নিউট্রাল কিনা, আপনার লোকেরা ঠিকমতো বুঝটুজ আছে কিনা, এটা তো আগে টেস্ট হয়ে গেলে ভালো। যেটা দুর্বলতা এটা জাতীয় নির্বাচনে আমরা রিপেয়ার করে নেব। আর টেস্টের আগে একেবারে নতুনভাবে সব ভেজাল, সব অযোগ্যতা, সব নন কোঅপারেশন নিয়ে যদি আপনি প্রথমেই জাতীয় নির্বাচনে যান আর সেখানেই যদি ভেজাল ভূত আপনার উপরে ছাপাইয়া হজবরল লণ্ডভণ্ড হয়ে যায় নির্বাচন, তো তাহলে তো জাতির জন্য এটা মারাত্মক পরিণতি তৈরি করে। আপনার যুক্তি ঠিক, আমার যুক্তি ডবল ঠিক। আমি এটা বলতে চাই না যে আপনারা যে যুক্তি দেন এগুলো বেঠিক, ঠিক, কিন্তু আপনার 2 পয়েন্ট আমার 7 পয়েন্ট, তাহলে জিতবে কারা? কালকে ইলেকশন কমিশনকে বলে আসছি, মাননীয় ইলেকশন কমিশন
নিজেদের বিপদ নিজেরা জাতীয় নির্বাচন প্রথম করে ডেকে আনবেন না। আমরা আগে চেয়েছিলাম যে স্থানীয় সংসদ নির্বাচন হোক, নানা কারণে ব্যাখ্যা দিতে চাই না। তখনও বলছিলেন যে এটা করে যদি ফেল করি তাহলে তো ফেল করলে তো এটাতে করাই ভালো, জাতীয়টাতে করলে তো সব ফেল। অনেক বড় বড় মেধাবীদের দেখছি মাথা খোলে না। খুব সিম্পল, বাংলাদেশের জাতীয় নির্বাচনের সুষ্ঠুতা। এই সঙ্গে শেষ করছি মধ্যাহ্নের সংবাদ। দুপুরের সংবাদ 2:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।